সে একবার আদির দিকে দেখছে, আবার আদিবাকে দেখছে। সে বেশ ভয় পাচ্ছে, ধরা পড়লে আদি দুজনকেই কঠিন শাস্তি দিবে। কিন্তু আদিবা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে, তাই এখন তার উচিত আদিবাকে হেল্প করা। কিন্তু কিভাবে করবে? আদি কাকে যেন ফোন দিল, পরক্ষণে বলল, হ্যাঁ দোস্ত, তুই কোথায় আছিস? একবার তাড়াতাড়ি বাসায় এত, আদিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আদিবা বুঝতে পারলো কোনো ডাক্তারকে ফোন করেছে। বাসায় ডাক্তার আসলে সব জানাজানি হয়ে যাবে। আর আদি অভিনয়ের ব্যাপারে জানতে পারলে কি শাস্তি দেবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মনোযোগ দিয়ে আদির ফোন আলাপ শুনছে। আদি আবার বলল, আচ্ছা সেই ভালো, তুই তাহলে ক্লিনিকে থাক, আমি আদিবাকে নিয়ে আসছি। বলে আদি ফোন কেটে আদিবার দিকে তাকালো। হাসপাতালে যেতে হবে শুনে ভয়ে আদিবার অন্তরাত্মা কেঁপে উঠল। সে মনে মনে দোয়া করছে, খোদা, উফ, অরিনাপুর মাথায় একটু তো বুদ্ধি দাও যেন এইবারের মতো আমায় বাঁচিয়ে দিতে পারে। প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। আল্লাহ বোধহয় আদিবার ডাক শুনেছে। অরিনের মুখ খুলেছে, ভাইয়া বলছি কি, হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর আদিবা এমনিই ঠিক হয়ে যাবে। আদি আদিবাকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোকে কে বললো ভালো হয়ে যাবে? না মানে ভাইয়া। সামনে থেকে সর বলে আদিবাকে কোলে নিয়ে আদি বেরিয়ে যেতে নিল। আদিত্যের বাবা আদিবার মাও বের হলো। আদি আদিবাকে আস্তে করে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। আদিবা এবারও পালানোর সুযোগ পেল না। আদি এবার তার বাবাকে বলল, বাসায় যাও বাবা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। আদিবার মা সাথে সাথে বললেন, তা কি করে আমি যাব? মেয়ের জন্য দরদ উতলে পড়ছে নাকি কাকিয়া? মানে কি বলতে চাইছিস? গত 6 বছরের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আজ সকালের কথা অন্তত ভুলে যাওনি নিশ্চয়ই? এইসবের মানে কি আদি? ধরে নাও আদিবা গ্রামের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, আর তুমি এই বাসায়। তাই ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে। সকালে ক্লিনিকে যেও, এখন আমি নিয়ে যাই। আদির কথার মানে আদিবার মা বুঝতে পারলেন না। আদিবা বুঝতে পারছে না তার কি করা উচিত। সব স্বীকার করা উচিত? আদিবা চেয়েছিল সবটা বলে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে বলতে পারল না। আদি ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর গিয়ে সে থামলো। আদিবার ইচ্ছে হলো কি ঘটেছে একবার চোখ মেলে দেখার জন্যে, কিন্তু পারল না। আদি হঠাৎ সশব্দে বলে উঠল, ইস, জামাটা একেবারে ভিজে গিয়েছে, শরীরের সাথে কেমন লেপ্টে আছে, কি বাজে দেখাচ্ছে। আমি আগে খেয়ালই করিনি এভাবে হাসপাতালে নিয়ে যাব। কি করে লোকে দেখলে কি ভাববে? জামাটা বদলে দিতে হবে। কথাটা শুনে আদিবার গায়ে কাঁটা দিল। কি আবোল তাবোল বলছে এই ছেলে! সে তার জামা বদলে দিবে? কি সাংঘাতিক ব্যাপার! আদিবার ভাবনা শেষ হওয়ার আগেই পেটে আদির স্পর্শ পেল। আদি আলতো হাতে জামাটা টেনে উপরে তুলছে। এই অবস্থায় কারো পক্ষে চুপ থাকা সম্ভব না। আদিবাও চুপ থাকতে পারল না। ফট করে আদির হাত ধরে ফেলল। আদিও সাথে সাথে শয়তানি হাসি দিল। হাসির কারণটা আদিবার বোধগম্য হলো না। সে বোকা মুখ করে তাকালো। যাক, অভিনয়ের পালা শেষ হলো তবে। মানে? তোর পালস চেক করে বুঝেছিলাম তোর কিছু হয়নি, অভিনয় করছিস। বুঝেছিলেন তাহলে হসপিটালে নিয়ে এসেছেন কেন? হাসপাতাল? এখানে হাসপাতাল পেলি কোথায়? তুই যেমন অভিনয় করেছিস তেমনি আমিও ডাক্তারের কথা বলে তোকে বাইরে নিয়ে এসেছি। আদির কথা শুনে আদিবা চোখ তুলে সামনের দিকে তাকালো। সাথে সাথে গা শিউরে উঠল। চারদিকে ঘোর অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোতে যতটা দেখা যাচ্ছে পুরোটাই ঘন জঙ্গল। আদিবা ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমরা এখানে এসেছি কেন? ওয়াশরুমে রাখতে চেয়েছিলাম, তোর ভালো লাগেনি, তাই এখন এখানে রেখে যাব। এক রাত এখানে থাকলে দেখবি মাথা থেকে সব শয়তানি বুদ্ধিগুলো বিদায় নিয়েছে। আপনি সত্যি আমায় এখানে রেখে চলে যাবেন? আমি কখনো মিথ্যা বলি বা যা বলি তা না করে থাকি দেখেছিস? আপনি যা বলেন তাই করেন, এই জন্যই তো ভয় পাচ্ছি। এতটা নির্দয় হবেন না প্লিজ। ধর, দয়া দেখালাম, বিনিময়ে তুই আমায় কি দিবি? মানে? মানে, তুই যদি যত্ন নিয়ে একটা লিপ কিস করিস তাহলে তোকে ক্ষমা করে দিব। আপনি কি মানুষ? এমন জঘন্য একটা প্রস্তাব দিতে মুখে আটকালো না? আমি শর্ত দিয়েছি, এবার তোর ইচ্ছে পূরণ না করতে পারলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে গাড়ি থেকে নাম। আদিবা রাগে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদি আবারও বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে নিল আর জানালা দিয়ে মুখ করে বলল, নজর যখন পড়েছে আমি ঠিকই করব। আফসোস, তুই নিজে থেকে রাজি হলে শাস্তিটা পেতে হতো না। আদির কথায় গা জ্বলে উঠল আদিবার। ইচ্ছে হলো জুতা খুলে মারতে, কিন্তু সে সুযোগ পেল না। কোনো সংকেত ছাড়া আদি গাড়ির হেডলাইট বন্ধ করে দিল। চারদিক কালো হয়ে গেল, কোথাও কোনো আলোর রেখা নেই। আদিবা প্রচণ্ড ভয় পেল।
নিজের অজান্তেই বলে উঠল, আমি রাজি ভাইয়া, আমাকে রেখে যাবেন না প্লিজ। আদি আলো জ্বালিয়ে হেসে বলল। শুরু করা যাক তাইলে। আদিবা আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি আপনাকে কিস করব, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমি যতক্ষণ না আপনাকে ছাড়ছি, আপনিও কিস করা ছাড়তে পারবেন না। আরে এ তো মেঘনা চাইতে বৃষ্টি, অনন্তকাল কিস করলেও ছাড়তে বলল না। বেশ, তাহলে কাছে আসুন। আদি এগিয়ে আসলো। চোখ বন্ধ করুন। কিন্তু কেন? তো কি তাকিয়ে তাকিয়ে চুমু খাবো? আদি কথা বাড়ালো না, চোখ বন্ধ করে নিল। আদিবাও এগিয়ে এসে আলতো ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তেই আদিবার মাঝে ডুব দিয়ে দিক হারালো। দিশেহারা আদিত্য আদিবার মাঝে নিজের আশ্রয় খোঁজার প্রচেষ্টা চালালো। শক্ত হাত আলগা হয়ে গেল, সারা শরীর অবশ হয়ে আসছে, বুকের বাপাস বেসামাল ওঠানামা করছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। আদিবা কখনো নিজের ইচ্ছায় এমন করতে রাজি হবে আদি কল্পনাও করতে পারেনি। আদি যখন নিজেকে পুরোপুরি আদিবার কাছে সমর্পণ করে দিয়েছে, তখন হঠাৎ বুঝতে পারল তার নরম ঠোঁট ভেদ করে তীক্ষ্ণ দাঁত চেপে বসেছে। হ্যাঁ, আদিবা ইচ্ছে করেই আদির ঠোঁটে দাঁত বসিয়ে দিয়েছে। তবে তাতে আদির কোনো ভাবান্তর হলো না। সে এখনো শান্ত হয়ে আদিবার মাঝে ডুবে আছে, কারণ সে কথা দিয়েছে আদিবা যতক্ষণ না তাকে ছাড়ছে সে আদিবাকে ছাড়বে না। আদি একটু নড়ল না পর্যন্ত। আদিবার মনে প্রশ্ন জাগলো, আদির ঠোঁট কি লোহা দিয়ে তৈরি? ব্যথা পাচ্ছে না কেন? নাকি তার দাঁতের জোর কম? আদিবা আরো জোর প্রয়োগ করলো। আদির গোলাপি ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তবে আদি এখনো চোখ খোলেনি। আদিবা অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে আছে আদির দিকে। কি মায়াবী মুখখানি! বাতাসের ঢেউয়ে সিল্কি চুলগুলো নড়ে চলেছে। তীর্যক দ্বিধারী তলোয়ারের মতো ভ্রু দুটো আদিত্যের জোরালো ব্যক্তিত্বকে প্রতিনিধিত্ব করছে। নরম ঠোঁট দুটি আদিবার নিষ্ঠুরতায় লালচে হয়ে তার ব্যথার পরিমাণ প্রকাশ করছে। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শান্ত আদিত্যকে আদিবার কাছে ঘুমান্ত রাজকুমারের মতো মনে হলো। নিজের কর্মে নিজেকে অপরাধী বলে মনে হলো। ভিতর আত্মা কেঁপে উঠল। আদিবা দুহাত বাড়িয়ে আদিকে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের অজান্তেই বলে বসল, আমি আপনাকে বড্ড ভালোবাসি, ভালোবাসবেন আমায়? আদি চোখ খুলে খুব স্বাভাবিকভাবে বলল। কিছু বলছিলি? আদিবা কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। আদি কি তাহলে শোনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে? বিষয়টা আদিবার মাথায় ঢুকলো না। আদি ঠোঁটের রক্ত মুছতে মুছতে বেশ শান্তভাবে বলল, এখন তোর কি শাস্তি পাওয়া উচিত? আদিবা এবারেও উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে অবাক চোখে তাকিয়ে আছে দেখে আদি বাঁকা হাসল। ঘটনা কি? না মানে কিছু না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। ভয় পেতে হবে না, আজ কোনো শাস্তি দিব না। যা করতে বলেছিলাম করছিস, সে ভালো করে হোক বা খারাপ করে করেছিস তো। তোকে আগে বলেছি, এখনও বলছি, তুই যদি আমার কথা শুনিস পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব। আদিবা আদিত্যের কথার মানে বুঝলো না। আদি কি ইচ্ছে করেই প্রপোজালের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে? ভাইয়া, কিছু বলবি? আদিবা কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথাগুলো পেটের মাঝে ঘুরপাক খেলেও মুখে আসছে না। গলার কাছে এসে আটকে যাচ্ছে, কেন যেন বলে উঠতে পারছে না। আদিকে আজ অন্য দিনের মতো রাগই লাগছে না, তাকে বেশ খুশি খুশি লাগছে। ড্রাইভ করতে করতে মুচকি হাসছে আদিত্য, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। এদিকে কোনো কারণ ছাড়াই আদিবার নার্ভাস ফিল করছে, কেমন যেন লাগছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে, প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আচ্ছা আদিবা ধর, আজ রাতে আমরা বাসায় ফিরলাম না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরলাম, কেমন হবে ব্যাপারটা? অদ্ভুত কিন্তু এক্সাইটেড টাইপের কিছু একটা হবে, তাই না? কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো কেন? যৌক্তিক প্রশ্ন, রাস্তায় ঘোরার মতো কিছু তো ঘটেনি। আচ্ছা বাদ দে, এই প্ল্যান ক্যান্সেল। ভাইয়া, আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? করছি বুঝি? আপনি তো সব সময় আমার উপর রেগে থাকেন। আজ আমি আপনায় ব্যথা দিলাম, তবুও রাগ করলেন না? রাগ করতে ইচ্ছে হলো না। জানিস আদিবা, তুই দেখতে খুব মিষ্টি। আদিত্য কথা শেষ করার আগে আদিবার হিচকি উঠে গেল। সে চোখ বড় বড় করে বলল, ভাইয়া পানি খাবো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আবারও হাসল। তারপর স্টিয়ারিং এর পাশ থেকে পানির বোতল নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা এই আদিত্যকে চিনতে পারছে না। আদিত্যের আচরণ আদিবার সুবিধার মনে হচ্ছে না, অস্বাভাবিক লাগছে। আর যাই হোক, আদি কখনো আদিবাকে মিষ্টি বলতে পারে না। কাকিয়া বলছিল তোকে নাকি কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ব্যাপারটা কি সত্য? মা এইসব বললো আপনায়? না, বাসায় সবাই আমার বিয়ের কথা বলছিল, তখন তোর নামটাও শুনলাম। জিজ্ঞেস করে বলল কোনো এক অজানা কারণে তোর বিয়ে হচ্ছে না। কারণটা কি বলতো?
আমার বিয়ে না হয় আপনার খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। তা তো একটু হয়েছেই। আচ্ছা বাদ দে, তোর কেমন ছেলে পছন্দ বলতো, দেখি খুঁজে পাওয়া যায় কি না। মজা করছেন? কেন মনে হচ্ছে আমি মজা করছি? ভাই আমার কথা বলতে ইচ্ছে করছে না, গল্প বাদ দিয়ে ড্রাইভ করুন। আদিবা কত সংকোচ ভুলে মনের কথা বলেছিল। আদি তার কথার কোনো গুরুত্বই দিল না, উল্টে কত আবোল তাবোল কথা বলল দেখে আদিবার ভীষণ রাগ হলো। গাড়ি এসে বাসার সামনে থামতেই আদিবা হনহন করে ভিতরে চলে গেল। গিয়ে কিছুটা অবাক হলো, বাসার সবাই ড্রয়িং রুমে গোল সভা বসিয়েছে। এখানে বাসার প্রত্যেকেই উপস্থিত। 1 মিনিটের জন্য আদিবার অসুস্থতার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণেই মনে হলো পরিবারের কেউই তাকে এত গুরুত্ব দিবে না, দেওয়া সম্ভব না। সে মরল কি বাঁচল তাতে কারোর কিছু আসে যায় না। তাই দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ালো, সাথে সাথে তার মা পথ আগলে দাঁড়ালো। এর মধ্যেই আদি এসে বাসায় ঢুকলো, কিন্তু ঠোঁটে দাগ থাকায় সে সবার সামনে দাঁড়াতে চাইল না। তাড়াতাড়ি উপরে চলে যেতে চাইল, কিন্তু সিঁড়ির অর্ধেক আসতেই তার পা দুটি আটকে গেল। সারা শরীর যেন কেঁপে উঠল, কপালের মাঝ বরাবর রগ ফুলে উঠল। সে কি ঠিক শুনেছে? আদিত্য রাগী চোখে পেছন ঘুরে তাকালো। নিচে আদিবার মা আদিবাকে প্রশ্ন করছেন। কিরে, চুপ করে আছিস কেন? উত্তর দে আদিবা, ছেলেটা কে? ফোন করে আদিবা অবাক হয়ে বলল, তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের ছেলে? কে? তোর সাথে কোন ছেলের এত রাতে কথা থাকতে পারে? তাও একবার না, এই নিয়ে 10 বারের ওপরে ফোন দিয়েছে। কে সে? জবাব দে। এই জন্যই তুই বিয়েতে রাজি হোস না। মা কি সব বলছো? কি বলবো? তাহলে আমায় শিখিয়ে দে। 5 বছর ধরে তুই বাসার বাইরে যাস, আত্মীয় পর্যন্ত তোকে চেনে না, তার মধ্যে ছেলে বন্ধু আসলো কোথা থেকে? আদিবা উত্তর দেওয়ার আগেই আদির দিকে তাকালো, কারণ এখানে তাকে নিয়ে কে কি ভাবছে সে নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একমাত্র চিন্তা আদিকে নিয়ে। কোনো ছেলে তাকে রাতের বেলায় ফোন করেছে এটা আদি কিছুতেই মানবে না। সে যদি আদিবার বন্ধু হয় তো বোন না। আদিবাকে তাকাতে দেখে আদি শক্ত গলায় বলল। আদিবার সেকেন্ড অপশনটা ভালো ছিল। আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসার ল্যান্ডলাইন আবারও বেজে উঠল। আদিবার মা রাগে চোখে তাকালেন। আদিবার বুঝতে বাকি রইল না ফোনটা তাকেই তুলতে হবে, তাই এগিয়ে গিয়ে ফোন ধরল। আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কিছু বলছে না। আদিবা ফোনে কথা বললেও সেদিকে তার মন নেই, সে তাকিয়ে আছে আদির দিকে। আদিও আদিবার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন প্রবল ঝড় শুরু হওয়ার আগের আকাশ গুম হয়ে আছে। আদিবা সবার সামনে কথা বলে শেষ করলো, সাথে আদির ধৈর্যের বাঁধ ভাঙল। নিজেকে আর সামলাতে পারল না, হনহন করে নিচে নেমে এসেই কোনো কিছু না বলে আদিবার চুল টেনে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল আদিবা, চোখ ভরে উঠল কিন্তু মুখে কিছু বলল না। আদির বাবা এখানে উপস্থিত, কিন্তু আদির মা আর আদিবার মা আছেন। আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কিরে, কি করছিস বাবা? ছেড়ে দে, এমন করিস না প্লিজ। আমি দেখছি কে ফোন করেছিল। আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আরো শক্ত করে টেনে ধরে প্রশ্ন করল, এত রাতে তোকে কে ফোন দেয়? কে ফোন করেছিল বল? এত নিচে নেমে গেছিস তুই? আদিত্য কথাটা শেষ করার আগেই আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসল। সে সজোরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আদিবা কখনো এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে ছিল। যে মেয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলে না, সে কিনা আজ থাপ্পড় দিয়ে দিল, তাও আদির গালে, কিভাবে সম্ভব? সবাই ভূত দেখার মতো চমকালো। আদির মা এগিয়ে আসতে আসতে বললেন। আদির মা কাছাকাছি আসতেই আদিবা চেঁচিয়ে উঠল, খবরদার কাকিমণি, গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি, আর না। এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতে বাধ্য হব। তোমরা পেয়েছে ওটা কি আমায় বলো? আদিবা, তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? খবরদার কাকিমণি, আমার গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি, আর না। এবার আমায় মারলে না খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতেও বাধ্য হব। তোমরা আমায় পেয়েছোটা কি শুনি? কাকিমণি, আমার মতো একটা মূর্খ ঘর কোনো মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করো তোমরা? আমি যে অকথ্য ভাষায় গালিগালাজ করছি না, এটাই তো অনেক। যাকে কোনোদিন কোনো সমাজে বের হতে দাওনি, সে সামাজিক আচরণটা করবে সেটা ভাবো কি করে তোমরা? সব সময় আমার সাথে অন্যায় করেছো, আর সহ্য করতে পারবো বলো? আমিও তো মানুষ। এই 6 বছরে তো অনেক মেরেছো, আর কত? এবার আমায় মুক্তি দাও। বলেই ডুকরে কেঁদে উঠল আদিবা। আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখেনি আদি, তাই সে বেশ অবাক হয়েছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সে আদিবার দিকে ঝুঁকে বলল, চুল ধরায় কি বেশি ব্যথা পেয়েছিস? আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল,
না, আমার শরীর তো লোহা দিয়ে তৈরি, আমি তো কখনো ব্যথা পাই না। ব্যথা পাওয়ার মতো করে ধরে নিত। আমি আপনার মতো ছেলে নই, তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না। আদিবা, তুই আজ আমার সাথে কি কি করেছিস আশা করি ভুলে যাসনি। আগের কথা বাদ দিলাম, এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস। এখন কার রাগ করার কথা? আমি কিছু বলছি না, উল্টো তুই রাগ দেখাচ্ছিস। দেখান রাগ দেখান, মানা করেছে কে? রাগ দেখান, মারুন, বাসা থেকে বের করে দিন, এর বেশি আর কি করবেন? যে ফোন করছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি? মুখ সামলে কথা বলো মিস্টার আদিত্য চৌধুরী। তারপর? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তারপরেও শান্তি হয়নি? কি দোষ ছিল আমার সেদিন? সারা রাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন। তারপর আপনি, আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছিল বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন, আর তার দায় চাপলো আমার ঘাড়ে। কেন বলতে পারেন? এখন আপনি ফিরে আসলেন, যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলেও গেলেন আপনি, কিন্তু শুধু বাকি রইলাম আমি। কেন? সেদিন আমি একটা বারের জন্যও প্রশ্ন করিনি কেন এমন করলেন, প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি, তবুও সব দায় চাপলো আমার ঘাড়ে। তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনও বুঝিসনি? এতদিন ভাবতাম আপনি হয়তো আমায় ভালোবাসেন, তাই আমায় এত শাসন করেন, কিন্তু আজ তা প্রমাণ হয়ে গেল। তারপরেও কেন? আর আপনি যদি আমায় ভালোই বাসেন, তবু বলছি এমন ভালোবাসা যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে। এ কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়? এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না। আসলে আপনি কখনো কাউকে ভালোবাসতেই পারেননি, পারবেনও না। একটু আগে তো বলছিলি তুই নাকি আমি ভালোবাসিস, এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না। হ্যাঁ, আমিই বলছি। একটু আগে যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম, এখন যা বলছি বাস্তব বলছি। ধরুন আমি আপনাকে বিয়ে করলাম, কি হবে তখন? আমি কোথাও গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন, কেউ আমায় ফোন করলে গায়ে হাত তুলবেন। এমন জীবন গল্পে কাটানো যায়, বাস্তবে তো সম্ভব না। আদিবা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না তো তোকে এত সাহস কে জোগাচ্ছে। খবরদার আমার দিকে আঙুল তুলবেন না। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারোর নেই। তাই নাকি? হ্যাঁ তাই। আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউ হয় না, সে আপনার বোনের প্রেমিক। আমাকে ক্ষমা করো অরিন আপু, আমি আর এই অপবাদটা নিতে পারছি না। আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না, আজ আমাকে সবটা বলতে হবে। আদিবার কথায় পুরো অবাক হলো। সে দৃঢ় গলায় প্রশ্ন করলো, কি বললি আবার বল। যা শুনেছেন তাই বলেছি। 6 বছর আগে আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন সেটা অরিন আপুর পছন্দের ছেলে ছিল। সেদিন আপুই আমাকে পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে। প্রথমে আমি যেতে রাজি হইনি, কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি, খাই, তাই এইটুকু প্রতিদান দেয়াই উচিত। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদানই দিয়ে আসছি আমি। সেদিন যখন আপনি আমায় প্রশ্ন করেছিলেন ছেলেটাকে, আমি চাইলেই উত্তরটা দিতে পারতাম, কিন্তু যার নুন খাই তার নিন্দা করতে পারিনি আপুকে বিপদে ফেলতে। কিন্তু আজ আপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে, এটা জেনে ছেলেটা ব্যাকুল হয়ে আমাকে ফোন করছে। মজার বিষয় কি বলুন তো, আমি এতদিন যার জন্য এতটা কষ্ট সহ্য করলাম, সেই আপু সবটা জেনেও কিছুই বলছে না, আজও বলছে না, সেই দিনও বলেনি। আপনারা সবাই আমাকে ব্যবহার করছেন, আর করবেনই বা না কেন? যাকে নিজের মা সহ্য করতে পারে না সেখানে আপনারা কেন করবেন? যাই হোক, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাই আজকে সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব। বলেই উল্টো ঘুরে হাঁটা দিল আদিবা। সাথে সাথে তার মা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা? জাহান নামে এগিয়ে দিবে। আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে, কিছু বলতে পারছে না। কোন মুখেই বা বলবে? কি করে সে আদিবাকে আটকাবে? আদিবা যে বলেছে সে আদির মতো ছেলেকে চায় না। আদিবা হনহন করে হেঁটে বাইরে চলে যাচ্ছিল। পেছন থেকে আদিত্য বলল, খবরদার আদিবা, এই রাতে তুই বাইরে যাবি না। আজ আমি চলে যাব ভাইয়া, একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না। আপনি যদি আজ আমার মারতে মারতে মেরে ফেলেন, তবু আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তাছাড়া আপনি যদি আমার পেছন পেছন আসেন, আমাকে বাধা দিতে চান, আজ ট্রেনের নিচে মাথা দিব আমি। যে এক কথার মানুষ সেটা নিশ্চিত জানুন, আপনি নিশ্চয়ই জানেন। বলে বেরিয়ে গেল আদিবা। আদি যেতে চেয়েছিল, কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবালো। সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটিয়ে বসে, তাই গেল না। আদিবা হনহন করে বেরিয়ে গেল, একবার ঘুরেও তাকায়নি। আদি তার চলে যাওয়ার দিকে নিশ্চুপ চেয়ে তাকিয়ে রইল। চোখ দুটো ভরে উঠেছে, কিন্তু আদিবাকে সে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি।
যে মেয়েটা তার কাছ থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে চাইছে, যে মেয়েটা তাকে অসহ্যকর মনে করে, তার জন্য এত উতলা হওয়ার আবশ্যকতা নেই ভেবে নিজেকে সান্ত্বনা দিল। আদিবা আদিকে যেভাবে দোষারোপ করলো, আদির জায়গায় অন্য কেউ থাকলে তার নিশ্চয়ই অনুশোচনা হতো, কিন্তু আদির অনুশোচনা হচ্ছে না, তার কষ্ট হচ্ছে। আচ্ছা, তবে কি আদিবা সত্যি আমায় চায় না? আমি এতই খারাপ? আমার মতো ছেলেকে কেউই পছন্দ করে না, তাই না? আমিও জানি আমাকে পছন্দ করার মতো কোনো কারণ নেই, আমার আচরণ স্বাভাবিক না। কিন্তু আদিবা কেন বুঝলো না? আমি যেমনই হই, আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। মানছি আমি অন্যদের মতো ভালোবাসতে পারিনি, আমার ভালোবাসা বেপরোয়া ছিল। তাই বলে ও আমায় ছেড়ে চলে যাবে? আমার কাছ থেকে পালানোর জন্য ব্যাকুল হয়ে পড়বে? আচ্ছা আদিবা, তোর মনে কি একটাবারের জন্যেও প্রশ্ন জাগলো না আমি কেন সেদিন বাসা ছেড়েছিলাম? সামান্য বকার জন্য কেউ বাসা ছেড়ে চলে যায়? আমি তো তোর উপর কিংবা বাবা মায়ের উপর কারোর উপর রাগ করে বাসা ছাড়িনি, ছেড়েছিলাম নিজের উপর রাগ। আমি নিজেকে শাস্তি দিতে চেয়েছিলাম। তোকে সেদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ভিতর আত্মা কেঁপে উঠেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম তোর থেকে দূরে থাকবো, কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজের রাগ সামলাতে ব্যর্থ হচ্ছি। মন থেকে না চাইলেও তোকে ঠিকই আঘাত করছি, তাই চেয়েছিলাম তোকে ছেড়ে থাকতে, নিজের যত কষ্টই হোক মেনে নিতে। তবু তোর সাথে থেকে তোর উপর অত্যাচার করব না। ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে হয়তো নিজের রাগকে বশে আনতে পারবো। শুধুমাত্র তোকে কষ্ট দিব না জন্যে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলাম। কি করব বল? পৃথিবীর সবাই তো আর একরকম হয় না। সবাই যদি একরকম হতো তাহলে কি পৃথিবীতে এত খুন খারাপই হতো বল? সবাই এক হয় না রে, কেউ রাগী হয়, কেউ আবার কোমল। আমাকে উপরওয়ালা এভাবেই গড়েছেন। তুই আমার অবাধ্য হলে মাথায় রক্ত চড়ে যায়। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারি না। আসলে তোকে আমার খুব আপন মনে হয়, যাকে সবটা দিয়ে নিজের করে আগলে রাখতে চেয়েছিলাম, যে শুধু আমার হবে, সারাক্ষণ আমায় নিয়ে ভাববে, তার পুরো পৃথিবী জুড়ে থাকবো শুধুই আমি। আসলে আমার ভয় হতো তোকে স্বাধীনতা দিলে, অন্যদের সাথে মিশতে দিলে তুই যদি আমায় ছেড়ে চলে যাস। তবে বিশ্বাস কর আদিবা, এই 6 বছর আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু সবই বৃথা। কারণ আমি প্রকৃতিগতভাবেই এমন। এত বছর পেরেও যেই তোর কাছাকাছি আসলাম, সাথে সাথে আমার 6 বছরের সাধনা বিফলে গেল। আবারও সেই বেপরোয়া আদিতে ফিরে গেলাম। সব যেন পাল্টে গেল মুহূর্তেই। তোর দিকে তাকানোর সাথে সাথে মনে হলো তুই শুধুই আমার, তোকে অন্য কারোর পাশে দেখা সম্ভব না। কিন্তু আজ আমি সফল। 6 বছরে যা পারিনি আজ পেরেছি। তুই আমার জীবন থেকে চলে যাচ্ছিস জেনেও আমি তোর বাধা দেইনি, রাগও করিনি, কারণ আমি বুঝে গেছি তোকে পাওয়ার যোগ্যতা আমার নেই। তাই তোকে নিজের সাথে জড়িয়ে কষ্ট দিব না, দেওয়ার মানে হয় না। তুই আজ থেকে মুক্ত আদিবা, আমি আর তোর পিছনে ছুটব না। আমি নিজেকে সামলে নিয়েছি আদিবা, আজ থেকে তুই আমার কাছে মৃত। আমি আদিবাকে ছাড়া বাঁচতে শিখে গেছি। বুকের মাঝে চিনচেনা ব্যথা অনুভব করছে। আদির চোখ ভরে এসেছে। সে সবার সামনে কাঁদতে চায় না, তাই শান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। রাত 12টার ঘর ছুঁই ছুঁই। আদিবা রাগে বের তো হয়ে এসেছে, কিন্তু এখন যাবে কোথায়? হাতে টাকা পয়সা কিছুই নেই। আদিবা হাঁটতে হাঁটতে এসে রাস্তার পাশের বেঞ্চটায় বসলো। মাথায় নানান চিন্তারা এসে ভিড় জমালো। বেশ ভয়ও লাগছে। এতটা সাহস দেখানো উচিত হয়নি। এখন কি করবে? কার কাছে যাবে? তেমন নিকট আত্মীয় তো কেউ নেই যার কাছে টাকা ধার পাওয়া যাবে। আদিবা বেশ চিন্তা করে পেল তার এক বান্ধবীর বাসা কাছেই, তাই তার কাছে যাওয়া উচিত। টাকা চাওয়া না গেলেও রাতটা অন্তত কাটানো যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সে 2 বাসা পেরিয়ে বান্ধবী তিন্নির বাসায় গিয়ে হাজির হলো। বাসার সবাই তাকে দেখে অবাক হলো। তিন্নি এগিয়ে এসে বলল, আদিবা তুই এত রাতে? তোর রুমে গিয়ে কথা বলি। বেশ, চল উপরে চল। আদিবা তিন্নির ঘরে গিয়ে চেয়ার টেনে বসলো। আদিবা, কিছু কি হয়েছে? এত রাতে তুই এখানে? তিনি, তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ রাতটা তোর বাসায় থাকতে চাইছিলাম। আমার আপত্তি তো নেই, কিন্তু কিন্তু আদিত্য ভাই এখন দেশে আছে আদিবা। তো উনি দেশে আছেন বলে তুই আমার জায়গা দিবি না? ঠিক আছে, লাগবে না, চলে যাচ্ছি আমি। আরে, তুই রেগে যাচ্ছিস কেন? জানি কোনো ঝামেলা ছাড়া তুই বাসা থেকে বেরোসনি, কিন্তু আদিবা, তোর তো আর 5 জনের মতো রাগ দেখানোর অধিকার নেই। বাসার কেউ কোনো অন্যায় করলেও শেষ তোকেই মেনে নিতে হবে। কেন মানতে হবে? আমি কি মানুষ নই? অবশ্যই, কিন্তু তুই আদিভাইয়ের হবু বউ, তাই তুই মানাতে না চাইলে জোর করে মানাবে। আদিভাই যদি জানতে পারে তুই এখানে, উনি কি সেটা মানবেন? ছোটবেলা থেকে দেখে আসছি তোর অন্যদের সাথে মিশে আদিভাই পছন্দ করে না। অরেনাপুর এঙ্গেজমেন্টের দিন তোকে কেমন মাঝরাতে এসে নিয়ে গিয়েছিল।
যে রাগী উনি। ওনার আগে আমার আর কিচ্ছু যায় আসে না। তাছাড়া উনি জানবেন কি করে? হাসালি আদিবা, তুই ভুলে গেছিস ফয়সাল ভাই আদি ভাইয়ের বন্ধু। ফয়সাল ভাই অবশ্যই বলে দিবে। আর কিছুক্ষণ পরে আদি ভাই এসে তোকে টানতে টানতে নিয়ে চলে যাবে। ছোটবেলায় যখন খেলতে আসতি যেভাবে নিয়ে যেত ঠিক সেভাবেই নিয়ে আসবে। আদিবার তিন্নির কথা বলছে। এদিকে ফয়সাল আদিত্যকে ফোন দিয়ে দিল। ফোন তুলে আদিত্য শান্ত গলায় জবাব দিল। বল। কোথায় তুই? কোথায় থাকার কথা, বাসাতেই আছি। আর এটাও জানি তুই এত রাতে ফোন কেন দিয়েছিস। কেন? জানিস তবুও বাসায় বসে আছিস? দেখ চাই মাঝরাতে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার চেয়ে এখনই নিয়ে যা। না, আমি আসবো না। আজ রাতটা আদিবাকে তোদের ওখানে থাকতে দে। এটাও সম্ভব? সম্ভব। আর শোন, সকালে আদিবা চলে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিস। তোর হাত থেকে নিয়ে চাইবে না তিন্নিকে দিতে বলিস। মানে বুঝলাম না। এত মানে বুঝে তোর কাজ কি, যা বলছিস সেটা কর। বলে আদি ফোন কেটে দিল। আদিবা সারা রাতে একবারও চোখ বন্ধ করেনি, করতে পারেনি। তাই সকাল হতে না হতেই বেরিয়ে যেতে চাইল। তিন্নি এসে তাকে আটকে দিয়ে কিছু টাকা দিল। আদিবা কথা বাড়ায়নি, কারণ তার এখন টাকার প্রয়োজন। আদিবা এসে ট্রেনের টিকিট কাটলো আর মোটামুটি 5 ঘন্টা পর গ্রামের বাড়িতে পৌঁছালো। নির্জন নিস্তব্ধ বাড়ি, মানুষ তো দূর, একটা কাকপক্ষীও নেই। পোড়া বাড়ি, এর চেয়ে বেশি আর কি হবে? কত বছর হয় কেউ আসে না। আদিবা দরজা খুলে ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাই পুরো বাড়িতে সে একা। তবে যাই হয়ে যাক, এবার আদিবা আর কোনো পরাজয় মানবে না। তাই কোমর বেঁধে লেগে পড়ল কাজে। দীর্ঘদিনের অব্যবহৃত ঘরকে বসবাসযোগ্য করে তুলতে বেশ পরিশ্রম হয়েছে আদিবার। তার পক্ষে আর কোনো ঘর পরিষ্কার করা সম্ভব হয়নি। একটাই পরিষ্কার করেছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আদিবা এখনো খায়নি, খাবেই বা কি করে? রান্না করার পরিবেশ এখনো করে উঠতে পারেনি। ঘরে না আছে চুলো আর না আছে রান্নার সামগ্রী। তাই নিরুপায় হয়ে আদিবা একদিন না খেয়ে থাকার সিদ্ধান্ত নিল। সন্ধ্যা হতে না হতেই দরজা লক করে শুয়ে পড়ল আদিবা। ঘরে আলোর তেমন ব্যবস্থা নেই, একটা লাইট টিমটিম করে জ্বলছে। হঠাৎ দরজায় কড়া নাড়ায় ভয় পেয়ে গেল আদিবা। কে ওখানে? উত্তর আসলো না, তবে আরও 2বার কড়া নাড়ার শব্দ ভেসে আসলো। আদিবা গিয়ে দরজা খুলতেই চোখ কপালে উঠে গেল। আপনি এখানে কি করছেন? দাদার বাড়িতে ঘুরতে এসেছি। তাছাড়া আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? দেখুন ভাইয়া, যথেষ্ট হয়েছে, আর না। আপনি এক্ষুনি এখান থেকে যান। আর কত চালাবেন আমায়? আমি রেগে যাওয়ার আগেই চলে যান এখান থেকে। বলা শেষ হওয়ার আগেই আদিত্য আদিবাকে সামনে থেকে তাকে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বিছানায় শুতে শুতে জবাব দিল। রাগ কি শুধু তোর একার আছে? আমার নেই? চুপচাপ সহ্য করছি বলে মাথায় চড়ে গেছিস, তাই না? আর একবার গলা উঁচু করে কথা বলে দেখ, তোকে যদি এখানে পুঁতে রেখে না দিই। আপনি কি চান? এখানে কেন এসেছেন? তুই নিজেকে কী ভাবিস রে আদিবা? খুব সুন্দরী? কোন অ্যাঙ্গেল থেকে তোর কাছে নিজেকে সুন্দরী মনে করিস আমাকে একটু বলতো। একে তো দেখতে খারাপ, দ্বিতীয়ত পড়াশোনার নামে খবর নেই। তয় তোর বয়স 25 বছরে ঘর ছুঁয়েছে। এমন মেয়ের সাথে প্রেম তো দূর, তাকিয়ে দেখারও ইচ্ছা আমার নেই। এখানে এসেছি বিশেষ একটা কারণে, তাই প্যান প্যান করবি না। যা আমার জন্য খাবার নিয়ে আয়। আমি কেন আনবো? কারণ না আনলে তোর হাড়গোড় একটাও আস্ত থাকবে না। এখানে কিন্তু বাড়ির বড়রা নেই যে তোকে বাঁচাবে, মাইন্ড ইট। আদি কি করে এত খামখেয়ালি আচরণ করে আদিবার মাথায় ঢোকে না। সে কি জানতো না আদিবা কেন বাসা ছেড়ে এসেছে? তারপরেও কেন এখানে আসলো? আদিবা কটমট করে তাকালো আদির দিকে। আদি চুইংগাম চিবাতে চিবাতে বলল, কী সমস্যা? এভাবে তাকিয়ে থাকার কারণ কি? আপনি এখানে কেন এসেছেন সত্যিটা বলেন তো। অপেক্ষা কর, উত্তর নিজেই পেয়ে যাবি। আচ্ছা আদিবা, একটা কথা বল, তুই আমার উপর রাগ করে আছিস কেন? আমি বাসা ছেড়ে যাওয়ার সময় কি সবাইকে বলে গিয়েছিলাম তোর উপর অত্যাচার করতে? আমি কখন বলেছি আমি আপনার উপর রাগ করেছি? আমি কারো উপর রাগ করি না। সব দোষ তো আমার কপালের। ঠিক বলেছিস, তোর কপাল সত্যিই খুব খারাপ। তুই ভালোবাসা পেতে জানিস না। যাই হোক, এখন প্যাচাল পাড়া বন্ধ করে খাবার নিয়ে আয়, যা। আপনার কি মনে হয় আমি ম্যাজিক জানি? এখানে আমি খাবার কোথায় পাবো? বারে, তেজ দেখিয়ে নিজের বাড়িতে আসলি। এখন তো এ বাড়ির মালিক তুই। তোর বাড়িতে বড় ভাই বেড়াতে এসেছে, তুই তাকে না খাইয়ে রাখবি? আমি কি বড় ভাইকে আসতে বলেছিলাম? খালি বাড়িতে যুবতী মেয়ে কী করছে খেয়াল রাখতে হবে না? আফটার অল বড় ভাই বলে কথা, বোন অঘটন ঘটিয়ে বংশের নাম ডুবাক, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? একটু আগে না বললেন আমি দেখতে খারাপ, পড়াশোনা জানি না, বয়স 25, আমার দিকে কোনো ছেলে তাকিয়েও দেখবে না।
তাহলে অঘটনটা ঘটাবো কি করে? ইস, তুই সত্যি যদি দেখতে খারাপ হতি কত ভালো হতো। আফসোস, দুধে আলতা গায়ের রং, ঘন পাপড়িতে ঢাকা, কাজল কালো চোখ, কোমর সমান চুল। তোর দিকে তাকালে মনে হয় আদর্শ বইয়ের ফুল প্যাকেজ।